দিগন্ত জুড়ে বন মহিষের পাল। ঈশান কোণে জমাট বেঁধেছে ঘুটঘুটে আধারিয়া মেঘের বেলা। আগন্তুক শ্রাবণের প্রলয়ে বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় কাঁপছে আকাশ। বাড়িধারা আসন্ন। মেঘ ভেজা দামাল হাওয়ায় এক টুকরো কাগজের ভেলার ন্যায় তুলছে ক্রুদ্ধশিবখানি। উত্তাল সমুদ্রের প্রতিটি তরঙ্গোচ্ছ্বাস দানবীয় হুঙ্কারে আছড়ে পড়ছে ভাসমান শহরটির গায়ে। এহেন বৈরী আবহাওয়ার মাঝেও তিনতলার পুল ডেকে শটান দাঁড়িয়ে ইরিশ। বলবান খড়খড়ে করতল দুটো তার আটকে আছে ধাতব রেলিংয়ে। ওভারকোটের উপস্থিতি নেই। নেভি ব্লু সিল্ক শার্টের উপর কুচকুচে কালো ওয়েস্ট কোট দ্বারা আবৃত তার পেশিবহুল শরীর। নিভে আসা সূর্যের মৃদু রোশনায়ে কিঞ্চিত ঝিল ধরেছে কবজিতে আটকানো সিলভার রোলেক্সখানি। পিয়ার্সড করা শোভিত অনুভূতিহীন নির্জীব অক্ষিদয় ঢাকা পড়েছে বিশালাকার রোদ চশমার অন্তরালে। অথচ তার অদ্ভুত দৃষ্টিযুগল অবলোকন করে নির্দ্বিধায় বলে দেওয়া যায় চাহনি তার সুদূর অন্তরিক্ষে নিবদ্ধ। কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয়ে অলৌকিক ধারণা জানান দিয়ে যাচ্ছে কারোর সুস্পষ্ট উপস্থিতি, অতি সন্নিকটে সেই অস্তিত্ব। আশ্চর্য চাহনি। টলমলে নেত্রগহ্বরে জমেছে গাঢ় নীলের আভা। উথাল পাথাল বৈরী হাওয়ায় ভ্যানিলার মাদকীয় সুঘ্রাণ। সবকিছু উপলব্ধি করে এক মুহূর্ত থমকালো ইরিশ। অতঃপর গভীর শ্বাস টেনে নিল বুক চিরে। নিঃশ্বাসের ছন্দে তরঙ্গিত হলো তার পুরুষালী অ্যাডামস অ্যাপেল। অনুভূতিহীন মাফিয়া বসের নির্বিকার ভাবাবেগ অচিরেই কুণ্ঠিত করে তুলল ঈশানীকে। লোকটি কি ওর উপস্থিতি টের পায়নি, নাকি ইচ্ছে করেই অবজ্ঞা করে যাচ্ছে তখন থেকে? ঠিক বুঝে উঠতে পারল না রমণী। অগত্যা দাঁড়িয়ে না থেকে পিছু হাঁটল দুকদম। পুলডেকের পাশে শ্বেতকায় বিশাল বড় দৈত্যাকার এক স্কাল্পচার। বরফের দেশের এক শুভ্র মায়া নেকড়ে স্থির দাঁড়িয়ে সেথায়। গগনপানে বাড়িয়ে রাখা গ্রীবাদেশের পাশেই বড় বড় ইংরেজি অক্ষরে খচিত দ্য পাইথন লিডার ইজ হিয়ার। শ্বেতপাথরের আবৃত মায়া নেকড়ের অবয়বটি তার তীক্ষ্ণ মাংসাশী দন্তপাটি বের করে দূর আকাশে মুখ বাড়িয়ে রয়েছে। এক দেখায় মনে হবে এখনই ভয়ঙ্কর হাউলিং ছেড়ে কাঁপিয়ে তুলবে চারিপাশ। ঝকঝকে নেকড়ের স্কাল্পচারটি মুহূর্তেই আকর্ষণ কেড়ে নিল ঈশানীর। কৌতূহলের পারদে নীলাক্ষী দুটো চিকচিক করে উঠল তার। বিনা বাক্যে এগিয়ে গেল সেদিকে। যদিও রাশিয়ান বিভৎস নরকীয় স্মৃতিগুলো কোনো কালেই স্বস্তি দেয় না মেয়েটাকে, তবুও স্কাল্পচারটি দেখা মাত্রই ফ্লোরার কথা মনে পড়ে গেল ওর। মন স্পটে জাগ্রত হলো রুশকন্যার সাথে অতিবাহিত করে আসা একাধিক বিমুগ্ধ স্মৃতির অধ্যায়। ফ্লোরার ভাবনা মস্তিষ্কে উদয় হতেই এক চিলতে নিগুড় হাসি প্রস্ফুটিত হয় রমণীর অধর ভাঁজে। চিন্তায় মশগুল ঈশানী আনমনে হাত বাড়ায় মূর্তিমান অবয়বটির পানে। তৎক্ষণাৎ কয়েক সেন্টিমিটার দূরত্ব থেকে ভেসে এলো কর্কশ নিষেধাজ্ঞা। ডোন্ট টাচ ইট। ঠক চোকালো ঈশানী। মায়ানেকড়ের সুন্দর ক্রিস্টাল খচিত চোখখানি স্পর্শ হতে হতেই থমকে গেল করতল। অকস্মাৎ বাধা প্রদানে আড়ষ্টতায় জমে গিয়ে চাইল পেছনে। নজরে এলো মাফিয়া বসের চৌকস দৃষ্টিযুগল। আঙুলের সাহায্যে রোদ চশমা সরিয়ে অক্ষিপুটে মিলন ঘটালো লোকটি। মুখোমুখি দুজনের দৃষ্টি জুড়ে অগাধ ব্যাকুলতা, নিখাত অভিব্যক্তি, উথাল পাতাল অনুভূতির জলোচ্ছ্বাস। কেবল অনুভূতি নয়, আইন স্বীকৃত বৈধ পন্থায় একে অপরের পরিপূরক তারা। দিবালোকের মতোই স্বচ্ছ এই সম্পর্ক। অথচ দুজনের অন্তরাত্মা ভেদ করে অনুভূতি চিরে ফেরে মধ্যখানে দণ্ডায়মান এক পাপ পুণ্যের মহাপ্রাচীর। আলো আধারের কঠোর বিঘ্নতা, বাস্তবতা আর মরীচিকার অদৃষ্ট বেড়াজাল। পৃথিবীর সমগ্র বিঘ্নতাকে পায়ে ঠেলে প্রথম কদমে সম্মুখে অগ্রসর হলো মাফিয়া বস। তীর তীর করে চির ধরল বেড়াজালে। স্তম্ভিত ঈশানী শুষ্ক একটা ঢোক গিলে অর্ধাঙ্গ মানবকে শোধালো। স্পর্শ করতে বাধা দিচ্ছেন? খুব দামি বোধহয় এটা। যদিও এই প্রশ্নটার প্রত্যাশা করেনি ইরিশ। ওর ক্রিস্টাল কামরায় যে নীলাম্বরীর পদচারণ ঘটেছে সে বিষয়ে অবগত মাফিয়া বস। তাহলে কি মেয়েটা এখনও ওকে ভয় পাচ্ছে? মস্তিষ্কে আগন্তুক প্রশ্নটাকে স্বভাবসুলভ উপেক্ষা করে গেল সে। চুরল শক্ত ভরাট কণ্ঠস্বর। নোপ, ইউর এভরি সিঙ্গল টাচ ইজ অনলি বিলংস টু মি। দ্বিধাহীন স্পষ্ট বাক্য। লোকটার এহেন অধিকারবোধ ভরকালো ঈশানী। সংকীর্ণতা ঘিরে ধরল তার সর্বাঙ্গে। চুপচাপ ঘরমুখ হওয়া সত্ত্বেও কিঞ্চিত আড়ষ্টতায় রক্তিম আভা ছড়ালো প্যালব কবলে। দ্বিধাগ্রস্ত হয়ে কিছু বলতে যাবে তার আগেই প্রশ্ন ছুড়ল বিপরীত পক্ষ। তোমাকে মাত্রাতিরিক্ত লাল দেখাচ্ছে, জ্বর কমেনি এখনো? ইরিশের সহজ স্বীকারোক্তিটুকু কর্ণগোচর হতেই তড়াক করে চোখ তুলল মেয়েটা। হতবিহল নয়নে মাফিয়া বসের তীক্ষ্ণ চেহারার পানে দৃষ্টিপাত করে মনে মনে ভাবল, লোকটা আসলেই অনুভূতিহীন। কোনটা জ্বরের আভা আর কোনটা লজ্জার সেটুকুও তার হৃদয় স্পর্শ করতে পারে না। কি আশ্চর্য! ফের দুকদম সামনে এগুলো ইরিশ। ফাটল ধরা অদৃশ্য প্রাচীরখানি ভেঙে চৌচির হলো এবার।
নির্জীব মানবের শীতল দৃষ্টিতে হৃদযন্ত্র চলকে ওঠে রমণীর। দু হাতের সাহায্যে পরিধেয় ফ্রকটাকে মুঠিবদ্ধ করে গলা খাদে নামিয়ে অকস্মাৎ বলে ফেলে, আপনি আমাকে স্টক করেছেন এতদিন, কিন্তু কেন? মরীচিকাকে প্রশ্ন করার স্পর্ধা দেখিয়েও টলল না দুনয়ন। অধিকারবোধটুকু বোধহয় প্রাপ্য মেয়েটার। থমকালো না বিপরীত পক্ষ। ধীর কদমে এগিয়ে এসে স্থির হলো নীলাম্বরীর সন্নিকটে। দূরত্ব ন্যানো সেন্টিমিটারের চেয়েও নগণ্য। মেয়েটার নিঃশ্বাসের তালে ওঠানামা করা বিউটি বোনগুলো মহাবিষ্টায়নে আকর্ষণ কেড়ে নিতে সক্ষম। সেদিকে একপল দৃষ্টিপাত করে গভীর স্বরে জবাব দিল মাফিয়া বস। এরিস কাউকে কৈফত দেয় না। নাকের পাটে তিরতির করে ফুলে উঠল রমণীর। অস্থির হয়ে বলল, আমার কি ন্যূনতম প্রাইভেসিটুকু নেই? আমার কাছে নেই। শরীর থেকে শুরু করে আত্মা, তোমার সমগ্র অস্তিত্ব মুখস্থ হয়ে গেছে আমার। ডিটেলস জানতে চাও? তির্যক বাক্য ছুঁড়ে ঠোঁট বাঁকিয়ে কুটিলতায় ভ্রু ওচালো মাফিয়া বস। তর্কে না পেরে মুখাবয়ব কুচকে এলো ঈশানীর। দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে ভীষণ। সহসা পেছনে ঘুরে স্থান ত্যাগ করায় উদ্যত হতে হতে তেতগলায় বিড়বিড়ালো, জানোয়ার। শব্দটা উচ্চারণ করে সম্মুখে অগ্রসর হতে না হতেই কবজিতে পোক্ত করতলে টান অনুভব করলো মেয়েটা। বিস্মিত হয়ে পেছনে দৃষ্টিপাত করার আগেই হ্যাচকা টানে ওর শীর্ণকায় শরীরটাকে সান্নিধ্যে নিয়ে এলো ইরিশ। অকস্মাৎ মোলায়েম নারী পৃষ্ঠদেশ গিয়ে ঠেকল পুরুষালী ইস্পাত কঠিন বক্ষভাজে। এবারে সর্বশেষ দূরত্বটুকু নিজ হাতে ঘুচিয়ে দিল মাফিয়া বস। কোনরূপ পূর্বাভাস ব্যতীত খড়খড়ে বলিষ্ঠ হাতখানা নিয়ে রাখল রমণীর বুকের বাম পাশে। সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মুখ থুবড়ে পড়ল দূরত্বের ঠুনকো বেড়াচাল। ধনুকের মতো তীক্ষ্ণ শরীরের ভাঁজে এহেন আচানক পুরুষালী স্পর্শে জমে উঠল নাজুক সর্বাঙ্গ। বাহ্যিক আড়ষ্টতা ছাপিয়ে খেই হারালো হৃদযন্ত্র। হাঁপড়ের মতো ধরফর করতে লাগলো অন্তঃকরণ। ভীত মেয়েটার কুণ্ঠায় জমে আসা শরীরটাকে নির্দ্বিধায় উপেক্ষা করে গেল মাফিয়া বস। লম্বা আঙুলগুলোকে নমনীয় নারী উপত্যকায় স্থির রেখে আরও দ্বিগুণ করল স্পর্শ। অচিরেই সংকোচে কুঁকড়ে গেল জমে আসা শরীর। ঠোঁট গলিয়ে বেরোলো অপ্রস্তুত মৃদু আওয়াজ, আমি আসলে, ছাড়ুন। ব্যাপুরা নির্দয় মাফিয়া বস বিন্দুমাত্র কর্ণপাত করল না সেসব অনুনয়ে। উল্টো স্পর্শকে প্রগাঢ়তা টেনে গ্রীবাদেশ বাড়িয়ে ঝুঁকল রমণীর নিকট। কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে জানান দিল তার ব্যাকুল অভিব্যক্তির। পেছন থেকেই গম্ভীর হাসকিশোরে বলে উঠল, ইটস বিটিং সো ফাস্ট। তোমার হার্ট যে এত বেশি দুর্বল আগে কেন বলনি? নির্দয় দুধর্ষক জানোয়ারটাকে কি করে ঠাঁই দিবে এই দুর্বল হৃদয়ে? কষ্ট হবে না? নিমেষেই কুণ্ঠিত হয়ে পড়ল ঈশানীর নাজুক চিত্ত, তবে ব্যতিগ্রস্ত নয়। সম্পর্কের বৈধতা ওকে আত্মবিশ্বাস জুগিয়েছে, ঠেলেছে মরীচিকার অতলে। মুখে স্বীকার না করলেও সংস্পর্শে দাঁড়ানো লোকটার প্রতি এক আকাশসম ঘৃণার উদ্ভাসন যেন সে কবেই বিলীন হয়েছে মুগ্ধতায়। বোকা মেয়েটা শেষমেশ আবারও হোঁচট খেয়েছে নিষ্ঠুরতম মানবের কাঠিন্যতায়। তবে ঈশানী এবার একা নয়, ওর পাশাপাশি আরও একজন ভেসেছে প্রণয় প্লাবনে। এলিশার কথার পাছে নরম রিনরিনে আওয়াজে কিছু একটা প্রত্যুত্তর করতে চাইল রমণী, তবে ফুরসত পেল না বিশেষ। তার আগেই দৃষ্টিভেদ করে ক্রুজশিপের সর্বনিম্ন ডেক থেকে আচানক ঝড়ের বেগে পরপর বেরিয়ে গেল লোক বোঝাইকৃত দুটো স্পিডবোট। অযাচিত দৃশ্যে হতচকিত হলো ঈশানী। তৎক্ষণাৎ এরিশকে ছাড়িয়ে গিয়ে এগিয়ে গেল পুল ডেকের অগ্রভাগে। রেলিংয়ে এক হাত রেখে অন্য হাতে জলরাশি ভেদ করে ছুটে যাওয়া ঝাপসা স্পিডবোট দুটোকে ইশারা করে অবিশ্বাস্য গলায় শোধালো, ওরা কোথায় যাচ্ছে? বন্দরে। রেলিংয়ের নিকট এগিয়ে এসে প্রত্যুত্তর করল মাফিয়া বস। দমল না ঈশানী। অস্থির হয়ে জানতে চাইল, তার মানে বন্দর এখান থেকে খুব কাছে? তাহলে আমরা ক্রুজশিপে কি করছি? এটাই তোমার বাসস্থান, অ্যাডজাস্ট করে নাও। মুহূর্তেই সাবলীল অভিব্যক্তি পাল্টে গেল লোকটার। মুখাবয়ব জুড়ে উদ্ভট ঘটল পরাশক্তির। ওর অনুভূতিহীন শূন্য ভাবাবেগ অবলোকন করে শুষ্ক ঢোক গেল ঈশানী। জড়ানো কণ্ঠে বলল, স্পিডবোটের মাধ্যমে চাইলেই বন্দরে পৌঁছানো যাওয়া যায়, কিন্তু কতক্ষণ সময় লাগে? বাক্য সম্পন্ন হওয়ার পরপরই নিজের শূন্য নেত্রগহ্বর জোড়া মেয়েটার পানে স্থির করল মাফিয়া বস। আশঙ্কিত ভীত নীলাম্বরীর পানে পূর্ণ দৃষ্টিপাত করে দাঁতে দাঁত পিষে ছুড়ল তির্যক বাক্যবান, হঠাৎ এত প্রশ্ন করছো? ভুল করেও পালানোর স্পর্ধা দেখিও না, আমার হাত থেকে এই জীবনে নিস্তার নেই তোমার। যদি সত্যিই পালিয়ে যাই কখনো, তো? সর্বশেষ বাক্যটুকু ধ্বনিত হওয়ার আগেই অকস্মাৎ থাবায় ওর সরু কণ্ঠনালিখানা শক্ত হাতে চেপে ধরে ব্লাডি বিস্ট। হাতের বাঁধনের প্রগাঢ়তায় ব্যথায় কাঁকিয়ে উঠল ঈশানী, তবে কোনোরূপ বাধা প্রদান করল না লোকটাকে। ভেতরের আত্মসংযমের নিয়ন্ত্রণ হারিয়ে আগ্নেয়গিরির দাবানলের ন্যায় জ্বলে উঠল মাফিয়া বস। উদ্ভব হলো ভেতরে রাজত্ব চালিয়ে বেড়ানো নির্দয় পৈশাচিক সত্তার।
মহাবিষ্টের ন্যায় সিগারেট পোড়া কালচে বাদামি অধরখানা বাড়িয়ে দিল ঈশানীর কবুতরির কণ্ঠনালীর সরু ফাঁকে। পরপরই অন্তরে কাঁপন ধরানো শীতল নির্জীব স্বরে প্রত্যুত্তর করল, পৃথিবী তছনছ করে হলেও তুলে নিয়ে আসবো, এখানে এই আমার কাছে। এক মুহূর্ত নৈশব্দ, পরপরই চোয়াল শক্ত করে স্বগতোক্তিতে বিড়বিড়ায় ব্লাডি মনস্টার, আমাকে সহ্য করার ক্ষমতা তোমার নেই, নয়তো এই মুহূর্তে। বাক্য সম্পন্ন হলো না, তার আগেই টলমলে নীলনেত্রের আহত চাহনির মাঝে থমকে গেল দৃষ্টি যুগল। এক লহমায় বাষ্পীভূত হলো অগ্নিতাণ্ডব, অসাড় হয়ে এলো হাতের বাঁধন। নেভে আসা ধূসর বাদামি চোখ দুটোর মাঝে দৃষ্টি স্থাপন করে ঈশানীর স্মৃতির জুড়ে জাগ্রত হলো মাহিনের বলে যাওয়া ছোট্ট এক বাক্য, এটাকে ভালোবাসা বলে না ঈশানী, ইটস জাস্ট হিজ ভ্যানম অবসেশন। সময় পেরোলে ঠিকই মোহ কেটে যাবে। সত্যিই কি তাই? বক্ষগহ্বরে আচানক উদ্ভাসিত প্রশ্নটা বাড়িয়ে দিল নিস্তব্ধতা। দুজনের অন্তরের ব্যাকুলতা আজও অপ্রকাশিতই রয়ে গেল। অসহনীয় এই নীরবতার ইতি টেনে এরিস কিছু বলবে, নিজের কর্মকাণ্ডে অনুতপ্ত হয়ে সাকুরাকে খানিক ধাতস্থ করবে, তার আগেই পিনপতন নৈশব্দের ইতি ঘটালো পুল সাইডে ফেলে রাখা ওয়াকিটকিটা। যন্ত্রটি থেকে বারংবার এমার্জেন্সি সিগন্যাল আসায় এগিয়ে গিয়ে সেটাকে মুঠোবন্দি করল ইরিশ। বোতাম চেপে মুখের সামনে তাক করতেই ওপাশ থেকে ধ্বনিত হলো কিছু সংকুচিত শব্দের বহর। হ্যালো, হ্যালো লিডার, ডু ইউ কপি? ইয়েস, কপি। ওপাশ থেকে সুপরিচিত সিগন্যাল পেশ হতেই হকচকিয়ে উঠল বিপরীত প্রান্ত। তৎক্ষণাৎ প্রচণ্ড উদ্গ্রীব স্বরে প্রত্যুত্তর করল লোকটা, প্লিজ পিক আপ দ্য ফোন, ইটস আর্জেন্ট। কোনোরূপ ব্যতিগ্রস্ত না হয়ে কানের ফাঁকে এয়ারপডস গুজল ইরিশ, অতঃপর নৈশব্দ। ওপাশের কোনো কিছুই ঠিকঠাক শুনতে পেল না ঈশানী, কেবল হতচকিত নয়নে অবলোকন করল তার মাফিয়া বসের চিরাচরিত নির্জীব শূন্য অভিব্যক্তির আড়াল থেকে বেরিয়ে আসা এক বিধ্বংসী দানবীয় মুখাবয়ব, যার সুচারু দৃষ্টিযুগলে ভর করেছে নেকড়ে মানবের ন্যায় ভয়াবহ হিংস্রতা। বিধ্বংসী অভিব্যক্তি ধরে রেখে শক্ত করতল দুটো মুঠিবদ্ধ করে অচিরে কঠোর স্বরে আদেশ চলল মাফিয়া বস, মস্কোর প্রতিটি এয়ারপোর্টে রেস্ট্রিকশন বসাও, প্রতিটি লবি সিলগালা করে দাও, বিমান তো দূরে থাক, একটা কাকপক্ষীও যাতে মস্কোর আকাশ অতিক্রম করার সুযোগ না পায়। মনে রেখো, এটা পাইথন লিডারের আদেশ। এবারে বিশ্বাসঘাতকদের রক্ত দিয়ে পাইথন প্যারাডাইসের কুলসতা ঘোচাবে ইরিশীয় ভান। ওপাশ থেকে কুর্নিশ জানিয়ে কলটা লাইনচ্যুত হতেই ক্রোধের তাড়নায় ওয়াকিটকিটা গভীর সমুদ্রে ছুঁড়ে মেরে দাঁতের মাঝে দাঁত পিষে স্বগতোক্তিতে গালি ছুড়ল ইরিশ, সন অব দ্য বিচ, আই উইল টিয়ার ইউর এন্টায়ার বডি অ্যাপার্টস। মাফিয়া বসের অকস্মাৎ এহেন হিংস্রত্বক মনোভাবে আটকে ওঠে ঈশানী। শুষ্ক একটা ঢোক গেলে গলার স্বর খাদে নামিয়ে শুধায়, কি হয়েছে? নির্বিকার ইরিশ কোনোরূপ জবাবদিহিতা না করে লম্বা পা ফেলে গটগটিয়ে ত্যাগ করল পুলডেক। তবে যাওয়ার আগে কী ভেবে যেন ফের এগিয়ে গেল ঈশানীর অভিমুখে। কাছাকাছি এসে সাকুরার রক্তিম অধরে টুকরো চুমু খেলো আচানাক। অতঃপর শুষ্ক অধরের ফাঁক গলিয়ে নির্জীব স্বরে ধ্বনিত হলো, টেক কেয়ার, মনে রেখো, আমি না ফেরা পর্যন্ত এই ক্রুজশিপের বাইরে পা রাখবে না। আই রিপিট, দুনিয়া উল্টে গেলেও না। কথা কটা শেষ করে সাকুরার প্রত্যুত্তরের অপেক্ষা না করেই হনহনিয়ে বেরিয়ে গেল মাফিয়া বস। ওদিকে প্রস্থানকৃত লোকটার পানে অলিক দৃষ্টে চেয়ে রইল রমণী। ছলছল নীল নেত্রের কার্নিশে অজান্তেই জড়ো হয়েছে এক ফোঁটা বিষাদের জল। জলটুকু নির্বিকারে বিসর্জন দিয়ে অর্ধাঙ্গের যাওয়ার পানে চেয়ে ব্যথাত্মক স্বরে বিড়বিড়ালো রমণী, আপনি ঠিকই বলেছিলেন অরণ্য, মাফিয়ারা কখনো স্বাভাবিক জীবন, সাবলীল সম্পর্ক কিংবা ভালোবাসার প্রতিশ্রুতি কিছুই দিতে পারে না। তাও কেন অনবদ্য অনুভূতির অদৃশ্য ইন্দ্রজালে বেঁধে নিলেন আমায়? আপনি তো প্রলয়, তাও কেন ধ্বংস না করে আগলে রাখলেন বারে বারে? কেন নিজের নিষিদ্ধ আত্মার মাঝে গুটিয়ে রাখতে চাইছেন আমার সরল অস্তিত্বকে? তবে কি আপনিও ভালোবাসেন? প্রশ্নটা থেকেই গেল অন্তরে। কেবল নীলাম্বরীর অনুভূতি ছাপিয়ে মুক্ত বিহঙ্গের ন্যায় কর্ণকুহরে এসে ডানা ঝাপটালো দুটো বিষণ্ণ গানের লাইন। পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়, তবু আমার ফিরে আসা সত্যিই নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায় আসলে মন কি চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। পাইথন প্যারাডাইস, রাশিয়া। বিরস অশুভ আবহ। গত দুদিন ধরে গোমট পরিবেশটা রূপ নিয়েছে থমথমে নিস্তব্ধতায়। এই জন্য প্রলয়ের পূর্বাভাস। প্যারাডাইস গেটের অভ্যন্তরে বুক চিতিয়ে নিটল দাঁড়িয়ে থাকা সুউচ্চ ভবনে উপস্থিত প্রতিটি জীবন্ত অস্তিত্বকে ঘিরে ধরেছে প্রবল আতঙ্ক। পরাশক্তির নয়, বরং পাইথন লিডারের অগ্রাসী আক্রমণের আশঙ্কায় কীটপতঙ্গে তটস্থ সকলে।
টমেটো প্রিন্সের অতর্কিত হামলার পর থেকেই প্যারাডাইস গেটের সশস্ত্র দেহরক্ষীরা দিনরাত অবিরত পাহারায় নিমজ্জিত। বাড়ানো হয়েছে দ্বিগুণ জনবল, তবুও যেন কোনো এক অদৃশ্য দানবীয় আস্ফালনের তোড়ে সর্বদা কুণ্ঠিত তারা। দিবালোকের অন্তি প্রহরে এসে রেশ বাড়ালো গুমোটতার। ঠান্ডায় জমে আসা জঙ্গলের হিমায়িত সরু রাস্তা ছাপিয়ে আগমন ঘটল কুচকুচে কালো ব্ল্যাক মার্সিডিসের। আস্তে ধীরে নয়, স্পিডোমিটারের সর্বোচ্চ গতি নিশ্চিত করে যথারীতি উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে আসছে যান্ত্রিক গাড়িটি। দেখলে মনে হবে জুৎসই গিয়ারে হাত না চালালে অচিরেই প্যারাডাইস গেট ভেঙে চুরে ভেতরে ঢুকে যাবে আগন্তুক। সন্ধ্যা নাগাদ এহেন উদ্ভ্রান্ত গাড়ির স্পিড পরখ করে সচকিত হয়ে পড়ল গার্ডগুলো। বাহুতে আটকানো সিলভার রাইফেলটাকে লোড করে সম্মুখে এগোলো সবেগে। তবে কালো মার্সিডিজখানা গেটের কাছাকাছি আসা মাত্রই থমকে গেল প্রত্যেকটি চঞ্চল পদযুগল। কোনোরূপ দ্বিধান্বিত না হয়ে তরতরিয়ে দুপাশে সরে গেল গার্ডসরা। প্রথমে ভীতিগ্রস্ত হয়ে পড়লেও গেটের অভ্যন্তরে কেবল একটা মাত্র গাড়ির উপস্থিতি কিঞ্চিৎ স্বস্তি ঢলল অন্তরে। যেহেতু শুধুমাত্র একটা গাড়ি প্রবেশ করেছে, তার মানে এটা পাইথন লিডার নয়, হতে পারে প্যারাডাইস গ্যাংস্টার তুষার জাওয়াদের আগমন। আগে পরে প্যান্ট হাউসে কোনোরূপ অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে সবার প্রথমে রাশিয়ায় ফেরে ইরিশ, কিন্তু চিরাচরিত সেই নিয়মে বিরাট পরিবর্তন সাধিত করে এবারে সর্বপ্রথম রাশিয়ায় ফিরেছে তুষার। ব্যাপারটা রহস্যজনক, তবে আতঙ্কের নয়, কারণ উৎভ্রান্ত পৈশাচিক কার্যকলাপে তুষারের চেয়ে বহুগুণে এগিয়ে ইরিশ। গার্ডদের প্রবল বিশ্বাস তুষারের মাঝে মনুষ্যত্ব বোধ থাকলেও থাকতে পারে। খুব বেশিক্ষণ দুশ্চিন্তার ফুরসত পেল না স্থবির চিত্তে দাঁড়িয়ে থাকা মূর্তিমান গার্ডসগুলো। তাদের গভীর ভাবনাকে থকথকে চামড়ার বুটের তলায় পিষে তড়িৎ বেগে বেরিয়ে এলো মাস্টার মাইন্ড। অকৃত্রিম নির্জীব চাহনি তার। দু হাতের মাঝে আটকে আছে দুটো চকচকে রিভলভার, দুটোই ধাতব বুলেট দ্বারা পরিপূর্ণ। বিধ্বংসী ইরিশ নয়, বরং সকল পরিস্থিতিতে নিজের গম্ভীর অভিব্যক্তিতে অটুট থাকা তুষারের অকস্মাৎ নৃশংসতা যেন কাঁপন ধরিয়ে দিল উপস্থিত সকলের নিগুড় চিত্তে। সময় নষ্ট করল না মূর্তিমানব। দিশাহীন পদচারণায় এগিয়ে আসতে আসতে যান্ত্রিক রোবটের ন্যায় দু হাতে ছুটতে লাগলো ধাতব বুলেটের বর্ষণ। দৃশ্যপট বদলানোর মতোই এক নিমেষে বদলে গেল আবহ। শীতকালীন বনফুলের সুবাস ছাপিয়ে বারুদের উৎকট ঝাঁঝালো গন্ধে ভরে উঠল চারিপাশ। অতর্কিত বুলেটের কষাঘাতে বিদ্ধ হয়ে যত্রতত্র ছিটকে পড়তে লাগলো দেহরক্ষীগুলো। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এলোপাথারি গুলির বর্ষণে এক মুহূর্তে পুরো ময়দান খালি করে ফেলল গ্যাংস্টার মানব। রিক্তশূন্য হিংস্র দৃষ্টিযুগল কেবল রক্তের তাড়নায় অগ্রাসী, যেন আশেপাশে সকলেই তার জানের শত্রু। কড়কড়ে শীতল ভূমিতে কাঁপন ধরিয়ে দিয়েছে বিকটতার গুলির বর্ষণ। রক্তস্নাত চারিপাশ। চমৎকার কারুকাজ শোভিত কৃত্রিম ঘাস আবৃত লন জুড়ে এখন কেবলই নৃশংস বিভীষিকা, ছিন্নভিন্ন মানব দেহ, অজস্র রক্তপ্লাবন। সবকিছুকে নির্দ্বিধায় উপেক্ষা করে প্যান্ট হাউসের দিকে এগিয়ে গেল তুষার। লুট করা রিভলভার দুটো এখনো হাতে আবদ্ধ। এলিভেটর ধরে সোজা গিয়ে পৌঁছালো লাউঞ্জে। ভেতরে প্রবেশ করে এক লহমায় নৃশংসতার কবলে ধরাশায়ী করে ফেলল চারিপাশ। চোখের সামনে যাকে পেয়েছে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তাকেই শ্যুট করে দিয়েছে সবেগে। পুরো লাউঞ্জটাকে যেন ভাসিয়ে দিয়েছে রক্তগঙ্গায়। সেই সঙ্গে ওর ফর্মাল সফেট শার্ট আর তামাটে মুখাবয়ব, সবকিছু জুড়েই টকটকে রক্তাপ লালিমার উদ্ভাসন। যেন অশুভ বিধ্বংসীরা আজ স্বয়ং নতজানু হয়েছে মানবের নৃশংসতার অনলে। বীভৎস রক্তের খেলায় অবিরত থেকে এক পর্যায়ে গলা ছিঁড়ে চেঁচিয়ে উঠল তুষার। কোথায় ছিলে তোমরা সেদিন? কোথায়? এতজন মিলেও যখন আমার স্নোফ্লেক্সকে সুরক্ষিত রাখতে পারোনি, তাহলে এখনও বেঁচে থাকার কোনো অধিকার নেই তোমাদের। অন্তরের তাড়নায় ষষ্ঠ শরীরের সর্বশক্তি প্রয়োগ করে সম্মুখের কফি টেবিলটাকে এক ধাক্কায় আছড়ে ফেলে দিল রক্তপ্লাবিত মার্বেল পাথরের শ্বেতকায় মেঝেতে। ঝনঝন আওয়াজে মুখরিত হলো চারিপাশ। অতঃপর হিংস্র দানবের ন্যায় গজরাতে গজরাতে পেছনে ঘুরল তুষার। ওদিকে ফ্লোরের ছোট্ট শোবার ঘরটা অবস্থিত। বিশাল কিচেন কাউন্টার অতিক্রম করে সেদিকেই এগুলো সে। এতক্ষণের উদ্ভ্রান্ত গতিবেগ পরাস্ত হয়ে গেল ক্রমশ। হৃদয় থেকে শুরু করে হাত পা এমনকি সমগ্র অস্তিত্ব বরফের মতোই ঠান্ডা হয়ে আসছে যেন। মস্তিষ্ক যতই অগ্রসর হতে উদ্বিগ্ন, গোলাপি আভায় মোড়ানো রুশকন্যাকে দেখার তাড়নায় ব্যতিব্যস্ত হৃদয়টা ততই অদৃশ্য সংখ্যায় মরিয়া। সবসময় স্থবির ভঙ্গিমা ধরে রাখা নিঠল যান্ত্রিক শরীরটাও আজ কাঁপছে যাতনায়। শুধু কি যাতনা, আফসোস, আত্মগ্লানি, ওই তুলতুলে মুখে আচ্ছাদিত কদাচিৎ ক্ষতচিহ্ন, সবকিছু একযোগে পঙ্গপালের ন্যায় উন্মাদ করে তুলেছে মস্তিষ্কটাকে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে অসহনীয় বিষক্রিয়া।
জীবনে এটাই বোধহয় প্রথমবার যখন কিনা তুষার পেন্ট হাউসে ফিরেছে, আর ফ্লোরা উৎফুল্লতায় ছুটে না এসে দরজা ভেজিয়ে নিজেকে কক্ষবন্দি করে রেখেছে। এই তো বছর 10 আগের কথা, যখন কিনা ফ্লোরা প্রথমবার পা রেখেছিল পেন্ট হাউসে। 10 বছরের ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে অভিমানে নাক ফুলিয়ে প্রবেশ করেছিল এই নিষিদ্ধ দুনিয়ায়। হারজিতের লড়াই থেকে শুরু করে কালোবাজারি, নারী পাচার, ক্যাসিনো, রমরমা প্রস্টিটিউট ক্লাব, দুনিয়া কাঁপানো অবৈধ হিরে পাচার, সবশেষে অসহনীয় আর্তনাদ আর হাহাকারে মুখরিত পাশবিক রক্তের ইন্দ্রজাল খচিত আথারিয়া নিকোষ এই পেন্ট হাউস। সবকিছুই ছিল নিষ্পাপ ফ্লোরার অগোচরে। এত এত পাপাচারের মধ্যে জীবন অতিবাহিত করার পরেও মাফিয়াদের কালো দুনিয়ায় বীভৎস নৃশংসতা বিন্দুমাত্র ছুঁতে পারেনি ওকে। হয়তো ছোঁয়ার সুযোগটাই দেওয়া হয়নি। কোনো এক অদৃশ্যমান গণ্ডি সারাক্ষণ সুরক্ষিত রেখেছে রুশকন্যার এক মুঠো নাজুক সত্তাটাকে, যার দরুন বরাবরই ওর আত্মাটি ছিল ফুলের মতো নিষ্পাপ আর বাড়িধারের মতোই পবিত্র। অন্তর থেকে শুরু করে সমগ্র অস্তিত্ব জুড়ে খেলা করত নিদারুণ চাঞ্চল্যের অভিলাষ। যদিও এই চাঞ্চল্যতায় বারবার নিষেধাজ্ঞা হাঁকিয়েছে তুষার, তবে কাজ হয়নি খুব একটা। সেই শুরুর দিনগুলো থেকে তুষার নামক যান্ত্রিক মানবের চোখ রাঙানি, কঠোর ধমক, এমনকি ছাড়ি খেয়ে খেয়ে অভ্যস্ত মেয়েটা, সেই সঙ্গে অভ্যস্ত কনকনে শীতল আবহের মাঝেও মানুষটার জামা কাপড়ের যত্ন নিতে। প্রথম প্রথম কষ্ট হলেও ধীরে ধীরে কেমন ভালো লাগায় পরিণত হয়েছে এসব কাজ। ভয়ের আবরণ ছাপিয়ে অন্তরে উদ্ভব ঘটেছে ভালোবাসার। বয়সের সাথে সাথে স্রোত তরঙ্গের ন্যায় হুহু করে বৃদ্ধি পেয়েছে অধিকারবোধ। ততদিনে মাফিয়াদের পাপাচার, পাশবিক নৃশংসতা কোনো কিছুই আর হৃদয় ছুঁতে পারত না ফ্লোরার। সবকিছু পায়ে মারিয়ে রুশকন্যার সদ্য অঙ্কুরিত আবেগী চিত্তখানি ছিল অনুভূতির মাতনে বিভোর। হৃদয়ের সবটুকু জুড়ে সেই নিষ্ঠুরতম মানবের বিচরণ, যে কিনা প্রথমবার ঠাঁই দিয়েছিল নিজের চওড়া কাঁধের একাংশে। নাক সেটকে কপাল কুঁচকে হলেও নিয়ে এসেছিল এই মস্কো শহরে। কোনো এক মাফিয়া মিশনে গ্রেনেড হামলায় জীবন খোয়াতে হয়েছিল ফ্লোরার বাবা মায়ের। তারা ছিলেন একযুগে পাইথন প্যারাডাইসের অন্যতম দুজন গুপ্তঘাতক এবং নির্ভীক দেহরক্ষী। আস্থাভাজন হওয়ার দরুন সবসময় নিজেদের দুঃসাহসিক কর্মকাণ্ডের দ্বারা প্রশংসা কুড়িয়েছেন তরুণ থেকে যুবকের কোঠায় সদ্য পদার্পণ করা পাইথন লিডারের। বিশ্বস্ত স্পাইদের এহেন অকাল মৃত্যুর শেষ সংবাদটুকু বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্যই এরিস নিজ উদ্যোগে তুষারকে পাঠিয়েছিল রাশিয়া থেকে প্রায় 1500 মাইল দূরে ইয়াকুতিয়ার ছোট্ট এক প্রত্যন্ত গ্রামে। দিবালোকের প্রথম প্রহরেও রোদের আস্ফালন মলিন সেথায়, চারিদিকে শুধু বরফের আচ্ছাদন। স্বাভাবিক জীবন অতিবাহিত করা এক প্রকার দুঃসাধ্য বলা চলে। সেখানেই দেখা মিলেছিল সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় এক কোমল প্রাণ ফ্লোরার। ফ্লোরা নামের মতোই সুশ্রিতার দ্যুতি। তবুও 10 বছরের মেয়েটাকে দেখে মূর্তিমান তাগড়া যুবক তুষারের প্রথম যে শব্দটা মাথায় এসেছিল তা হলো স্নোফ্লেক্স, অর্থাৎ তুষারকণা। স্নোফ্লেক্স মূলত সাধারণ কোনো তুষারকণা নয়, সুদূর অন্তরিক্ষ থেকে নিপতিত ষষ্ঠ কোণাকৃতির সূক্ষ্ম বরফের কণা, যা দেখতে অনেকটা জলজলে তারকারাজির মতোই আকর্ষণীয়। বরফের আচ্ছাদনে জমে থাকা হিমায়িত গ্রামে একমাত্র বৃদ্ধা নানির সান্নিধ্যে বেড়ে ওঠা ফ্লোরার অমন বৈরী আবহাওয়ার মাঝে সদ্য প্রস্ফুটিত ফুলের কলিখানা কেমন নেতিয়ে গিয়েছিল অযত্নে, যেন ঠিকঠাক পরিচর্যার অভাবে অচিরেই লাবণ্যতা বিলীন হয়েছে রুশকন্যার। তুষার যখন খবরটা জানিয়ে চলেই যাচ্ছিল, তখনই অযাচিত এক অনুরোধে দায়িত্বের পাল্লা ভারী করে দিলেন ভদ্রমহিলা। দুহাতে করজোড় করে শীর্ণকায় নাতনিকে দেখিয়ে কাকুতির স্বরে জানালেন, বছরের বেশিরভাগ সময়ই এখানে প্রচণ্ড ঠান্ডা, বরফে জমে থাকে সব কিছু। ফ্লোরাকে আমি ঠিকঠাক খাবার পানীয় কিংবা গরম কাপড় চোপড় কোনটাই দিতে পারি না। 2 দিন অন্তর ঠান্ডা জ্বর আর পেটের পীড়ায় ভুগতে থাকে মেয়েটা। আমার সঙ্গে সঙ্গে ফ্লোরাও স্বাস্থ্যের অবনতি হচ্ছে দিন দিন। এমনটা চলতে থাকলে শীঘ্রই বড় কোনো অসুখে পড়ে জীবন খোয়াবে আমার নাতনি ফ্লোরা। তাছাড়া এক মুহূর্ত থমকালেন দাদি। তুষার প্রত্যুত্তর করল, তাছাড়া ওর বাবা মায়ের দুর্বলতার হদিশ করার জন্য প্রায়শই গুপ্তচরের আনাগোনা লক্ষ্য করা যায় এদিকে। অতর্কিত সন্ত্রাসী হামলার ভয়ে দিনরাত পালিয়ে বেড়াতে হয় আমাদের। এভাবে লুকিয়ে চুরিয়ে আর কতদিন সুরক্ষা করতে পারবো এই নিষ্পাপ ফ্লোরানিকে জানা নেই আমার। বয়সের ভারে কুঁচকে যাওয়া কপল বেয়ে দুফোঁটা অশ্রু গড়ালো ভদ্রমহিলার। দাদি ভ্যালেরিনার কথাটুকু শেষ হতেই গ্রীবাদি স্থির রেখে আর চোখে ওপাশে দাঁড়ানো রুশ মেয়েটার পানে দৃষ্টিপাত করে তুষার। পুরাতন আলখাল্লায় মোড়ানো শীর্ণকায় শরীর, ঠান্ডায় জমে হিম হয়ে আসা ফ্যাকাশে বর্ণের তুলতুলে আদরে মুখ, চড়ুই ছানার ন্যায় সরু হয়ে আসা ধোয়া ওঠা ফিনফিনে রক্তিম ওষ্ঠাধর।
পিঠ ছুঁই ছুঁই ঈষৎ বাদামি সর্পিল চুলগুলো জবুথবু হয়ে আটকে আছে বেনি টুপির আস্তরণে। ছোট্ট মেয়েটাকে একদৃষ্টে পরখ করে নিল তুষার। পরপরই বিপরীত প্রান্ত থেকে ধ্বনিত হলো দাদির রুগ্ন কণ্ঠস্বর। যদি কোনো সমস্যা না হয় তুমি মেয়েটাকে মস্কোতে নিয়ে যেতে পারবে বাবা, যেখানে ওর বাবা মা থাকতো। আমার বিশ্বাস তারা শূন্যতার মাঝে দুনিয়া ত্যাগ করেনি, কিছু না কিছু তো মেয়েটার জন্য ঠিকই রেখে গিয়েছে। আমি চাই আমার ফ্লোরা নিয়ে সবসময় ভালো থাকুক, সুরক্ষিত থাকুক। ওর নিষ্পাপ মুখের পবিত্রতাটুকু সারা জীবন এভাবেই অটুট থাকুক। দাদি ভ্যালেরিনার ধারণা ভুল ছিল না মোটেই। নিজেদের সারা জীবনের সবটুকু সঞ্চয় একমাত্র মেয়ে আর মায়ের জন্য সংরক্ষণ করে গিয়েছিলেন ফ্লোরার বাবা মা, এবং সেই সঞ্চয়ের পরিমাণ মোটেই সামান্য নয়, বরং সাধারণ অঙ্কের হিসেবে তা ছিল ধরাছোঁয়ার বাইরে। কিন্তু তুষার তো দয়ালু নয়, কঠোরতা আর নির্জীবতায় আবৃত প্রস্তুরখণ্ডের ন্যায় শক্ত ওর পাষণ্ড হৃদযন্ত্র। অনুভূতি নামক স্নায়ুকোষটুকু বিভীষিকায় বিলীন হয়েছে বহু আগেই। তবুও কি ভেবে যেন আজ চিরাচরিত সিদ্ধান্তে অনিয়ম ঘটালো যন্ত্রমানব। দুদণ্ড এগিয়ে গিয়ে দোরগোড়ায় অসীন মেয়েটাকে উদ্দেশ্য করে গভীর গলায় বলল, তৈরি হয়ে নাও, তুমি মস্কো যাচ্ছ। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় ফ্লোরা। এক ছোটে দাদির উষ্ণ শালের পেছনে গা ঢাকা দিয়ে বলে, আমি যাব না দাদি, আমি চলে গেলে তোমার কি হবে? নাতনির উদ্বিগ্নতায় নিঃশব্দে মলিন হাসলেন ভ্যালেরিনা। বাইরের কনকনে ঠান্ডা ছাপিয়ে আন্তরিকতায় উষ্ণ হয়ে উঠল তার রুগ্ন অন্তঃকরণ। মেয়েটাকে বাহু মাঝে আবদ্ধ করে ধাতস্থ করলেন আহ্লাদিস্বরে, আমি নিজেকে ঠিক সামলে নেব ফ্লোরানি, তুই সুরক্ষিত থাকলে দেখবি দাদিও সুস্থ হয়ে গিয়েছে। গম্ভীর অভিব্যক্তির তুষারের পানে চেয়ে কোণঠায় গুটিয়ে গেল বালিকা। চোখের ইশারায় লোকটাকে ইঙ্গিত করে বলল, কিন্তু ওনাকে ভয় লাগছে। দাদি বললেন, উনি তোকে ভালো জায়গায় নিয়ে যাবে সোনা, সেখানে পর্যাপ্ত খাবার আছে, গরম কাপড় আছে, ঘুমানোর জন্য আরামদায়ক বিছানাও রয়েছে। তার চেয়েও বড় কথা, ওনারা তোকে সুরক্ষিত রাখবেন। ভদ্রমহিলার কথায় হতবিহ্বল হলো তুষার। মাফিয়া প্যান্ট হাউসকে কি আসলেই ভালো কোনো জায়গা বলা যায়? আর সুরক্ষা, সেটা কি আদৌ সম্ভব? যেখানে নিজের ছেলে পুত্রবধূর অকাল মৃত্যুর জন্য একমাত্র মাফিয়ারা দায়ী, সেখানে ভ্যালেরিনার মুখে এমন একটা কথা বড্ড বেশি বেমানান ঠেকল তুষারের নিকট। হতে পারে নিজের শতবর্ষীয় বিচক্ষণতা থেকে একথা বলেছিলেন বৃদ্ধা। সে যাই হোক, অবশেষে ভ্যালেরিনার বহু কসরতের পরে তুষারের সঙ্গে নিজ গৃহ ত্যাগ করেছিল ফ্লোরা। সন্ধ্যার আকাশে যখন শুকতারারা জ্বলজ্বল করছিল, গ্রামের প্রতিটি ঘরে ঘরে তখন তির্যক শিখা চড়াচ্ছিল হলদে রঙা কেরোসিনের প্রদীপ। ঠিক সেই সময়ে বিশেষ ধরনের ঘোড়ার গাড়িতে চড়ে যাত্রা শুরু করে ওরা। এই গ্রামে গাড়ি প্রবেশ করানো দুরূহ ব্যাপার। প্রচণ্ড ঠান্ডায় ইঞ্জিন শিথিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট। তাই গ্রাম থেকে কয়েক ক্রোশ অদূরে জিপ দাঁড় করিয়ে রেখে এসেছে তুষার। আপাতত সেই অবধি যাওয়ার একমাত্র অবলম্বন হলো এই কাঠের তৈরি লম্ফঝম্প ঘোড়ার গাড়িখানা। গাড়িতে বসার পর থেকেই ঘুমের তাড়নায় টলছিল ফ্লোরা। বহুক্ষণ কান্নার দরুন শরীর ক্লান্ত ছিল ওর। সেই সঙ্গে সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ার বদঅভ্যেসটা জেঁকে বসেছে চোখের পাতায়। বেঘোরে টলতে টলতে তন্দ্রাচ্ছন্ন রুশকন্যা যখন তুষারের কাঁধে লুটিয়ে পড়ছিল, তৎক্ষণাৎ কর্কশ আওয়াজে বাদ সাধল যুবক। ভ্রুকুঞ্চিত করে বলে উঠল, খবরদার, আমার দিকে আসবা না, একদম দূরে থাকো। যুবকের কঠোর বাক্যে ধরফড়িয়ে ওঠে বালিকা। কোনো মতে নিজেকে সামলে ঘুম জড়ানো গলায় রিনরিনিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে ভীষণ। ব্যাস এইটুকুই। পরপরই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে অজান্তেই টলে পড়ল ওই যান্ত্রিক মানবের চৌড়া কাঁধের অস্তিনে। তারপর কি তুষার ওকে সরিয়েছিল? বোধহয় না। টানা 24 ঘন্টা আকাশ ভ্রমণ করে অবশেষে যখন প্যান্ট হাউসে ফিরল তুষার, তখন যুবকের পেছনে ছোট্ট রোজ বালিকাকে দেখে অবাকের চরম শিহরে পৌঁছেছিল ইরিশ। দয়ামায়াহীন ব্লাডিবিস্ট খ্যাত রিস্কা মেয়েটাকে পর্যবেক্ষণ করে কুটিল স্বরে শুধিয়েছিল, তুমি কি বাচ্চা মেয়েটাকে প্রস্টিটিউট ক্লাবে পাঠাতে চাইছ? না। তৎক্ষণাৎ উদ্গ্রীব স্বরে প্রত্যুত্তর করে তুষার। তাহলে? শুষ্ক একটা ঢোক গিলে মাফিয়া বসকে জুৎসই কুর্নিশ জানিয়ে তুষার বলে, প্যান্ট হাউসে আমাদের একজন অথেন্টিক রাঁধুনির প্রয়োজন ছিল, তাই ওকে রান্না করার জন্য নিয়ে এসেছি এখানে। আজ থেকে প্যান্ট হাউসের রান্না থেকে শুরু করে আনুষঙ্গিক সকল কাজের দায়িত্ব ওর। তুষারের কথায় মেয়েটার আগাগোড়া পর্যবেক্ষণ করে ইরিশ, অতঃপর গম্ভীর স্বরে বলে ওঠে, তোমার কি মনে হয় না এইসব কাজের জন্য এই মেয়েটা একটু বেশি ছোট? কিছু করার নেই, আজ থেকে ওর বাবা মায়ের হয়ে ও নিজেই সার্ভ করবে এই মাফিয়া প্যারাডাইসকে। পাইথন প্যারাডাইসের অত্যন্ত বিশ্বস্ত দুজন স্পাইয়ের রক্ত ছিল স্বয়ং ফ্লোরা, তাই এরিশও আর এই ব্যাপারে না করেনি কখনো। তুষার যেভাবে চেয়েছে সেভাবেই থাকতে দিয়েছিল ফ্লোরাকে।
সেই থেকে নিষিদ্ধ প্যান্ট হাউসের বিভীষিকার মাঝে ডালপালা ছাড়ানো স্নিগ্ধ পুষ্পরাজিকে এক অদৃশ্য বলয় হয়ে সর্বদা আগলে রেখেছিল মূর্তিমানব পিশাচ। অথচ তার এতগুলো বছরের বাসনাকে এক রাতের ব্যবধানে তছনছ করে ধুলোয় মিশিয়ে দিয়েছে এক পাশবিক হায়নার কলুষিত থাবা। ফ্লোরার ঘরের সামনে এসে অকস্মাৎ দুজন নার্সের আগমনে ভাবনার ছেদ ঘটে তুষারের। বিভ্রম থেকে বেরিয়ে সম্মুখে দৃষ্টিপাত করতেই দেখল ওর রক্তে মাখা বিভৎস চেহারার পানে চেয়ে ভয় কাঁপছে মৃদুটো। এই মুহূর্তে মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা হয়ে আছে মানবের। অস্তিত্ব জুড়ে দাউ দাউ করে করে জ্বলছে প্রতিশোধের দাবানল। অগত্যা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হুট করেই দুহাত তুলে মেয়ে দুটোর কপালে রিভলভার তাক করল তুষার। মুহূর্তে কাঠের পুতুলের ন্যায় স্থির হয়ে গেল তারা। মাত্রাতিরিক্ত সংখ্যায় ছলকে উঠল হৃদযন্ত্র। একযোগে চোখ মুখ খিচে ক্রন্দিত সুরে বলতে লাগলো, মাফ করবেন, আমরা কিছু করিনি। ডক্টর মাতবির আদেশে চেক আপ করতে এসেছি শুধু। মেয়ে দুটোর কাঙ্ক্ষিত স্বীকারোক্তিতে খানিক দমল বিপরীত পক্ষ। নিঃশব্দে রিভলভার দুটো নামিয়ে কাতর স্বরে জানতে চাইল, ও ঠিক আছে? তুষারের নিষ্ফল প্রশ্নে শুষ্ক ঢোক গিলে চোখ চাওয়াচাই করলো মেয়ে দুটো। অতঃপর একজন থেমে থেমে বলে উঠল, ব্লিডিং এখন নিয়ন্ত্রণে, ক্ষতস্থানগুলোও শুকিয়ে এসেছে খানিক। আমরা নিয়মিত ড্রেসিং করে দিয়ে যাই, ফলে ইনফেকশনের সম্ভাবনা নেই। নার্স মেয়েটার সবগুলো কথা চোখ খিচে গিলে নিল তুষার। রাশভারী কণ্ঠনালী খানা বুঝে এসেছে যন্ত্রণায়। সহসা আর একটাও কথা না বাড়িয়ে হাতের ইশারায় তাদের প্রস্থান করতে বলে যুবক। অনুমতি পাওয়া মাত্রই তড়িঘড়ি করে প্রস্থান করে মেয়ে দুটো। তুষার দাঁড়ায় না, রুশবালিকার কক্ষের অভিমুখে এগিয়ে যায় ধীর পায়ে। কক্ষের বাইরে তুষারের উপস্থিতি টের পাওয়া মাত্রই ওপাশ থেকে দরজায় খিল দিল ফ্লোরা। জমিয়ে রাখা আত্মবিশ্বাসটুকু এক ছটকায় মুখ থুবড়ে পড়ল এবার। পুরোপুরি নাজেহাল মস্তিষ্ক, আহত অন্তঃকরণ, চিরাচরিত গম্ভীর থমথমে মুখাবয়ব জুড়ে কাতরতার উদ্ভাসন। তুষারের মনে হতে লাগলো কণ্ঠনালী ভেদিয়ে সামান্য একটা বাক্য ধ্বনিত করার চেয়ে কঠিন কাজ মনে হয় এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। তবুও সেই দুঃসাধ্য সাধনে উদ্যত হলো সে। অসাড় হয়ে আসা জিহ্বাটাকে নাড়িয়ে ছুড়ল আহত কণ্ঠস্বর, স্নোফ্লেক্স কখনো ভাঙে না, তারা আকাশ থেকে নিপতিত হয়ে নিজ উদ্যোগে বেমালুম গলে যায়, জানো নিশ্চয়ই। ওপাশে নৈশব্দ। ফের বলতে লাগলো মূর্তিমানব, ধরণী জোরে আচ্ছাদিত কঠিন তুষারের বুকে তুমি সেই নমনীয় স্নোফ্লেক্স, যাকে কেউ কখনো ভাঙতে পারে না। সে আপন তরঙ্গে উচ্ছ্বাসিত শুষ্ক বরফপিণ্ডের অন্তঃস্থলে জমে থাকা অপার্থিব কারুকাজ তুমি ফ্লোরা, আমার স্নোফ্লেক্স। শক্ত তুষারের মাঝে আকাশ থেকে নেমে আসা সজ্জিত সেই তুষারকণা, যার শুভ্র সৌন্দর্যকে কখনো আধার স্পর্শ করতে পারে না। এত কিছুর পরেও কোনোরূপ প্রত্যুত্তর ভেসে এলো না ওপাশ থেকে। আশাহত হলো অভিলাষী সত্তা। নিজেকে আর সামলাতে পারল না যন্ত্রমানব। তীব্র আত্মগ্লানিতে ডুবে অকস্মাৎ কক্ষের সামনে হাঁটু ভেঙে বসে পড়ল ধপ করে। পরপরই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে উদ্ভ্রান্তের ন্যায় হুঙ্কার ছাড়ল অকস্মাৎ, কেন সেদিন তোমার কথা শুনতে গেলাম আমি? কেন দিয়েছিলাম ওকে বাঁচার সুযোগ? সব দোষ আমার। আমি সেদিন বাঁচতে দিয়েছিলাম ওই জানোয়ারটাকে। সেদিন এই দুনিয়াতে আলেকজান্দ্রিয়ার মৃত্যু রচিত হলে আজ এতটা দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হতো না তোমায় ফ্লোরা। সব দোষ আমার, সব দোষ আমার, সব দোষ। উন্মাদনায় দুহাতে আবদ্ধ রিভলভার দুটো ছিটকে পড়ল মেঝেতে। উদ্ভ্রান্তের ন্যায় একই শব্দ বারবার উচ্চারিত করতে করতে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ক্রমশ দেয়ালের গায়ে খুশি হাঁকাতে লাগলো তুষার। নিজের কর্মফলের গ্লানির নিকট এই যন্ত্রণা যেন হামেশাই শিথিল তুলল। ক্রোধের তাড়নায় বিদীর্ণ হলো দুহাতের পৃষ্ঠদেশ। মুহূর্তেই দগদগে ক্ষতচিহ্নে ভরে উঠল ফিনফিনে চামড়ার আবরণ। ক্ষতবিক্ষত মুঠোর ফাঁক দিয়ে গড়ালো তরতাজা রক্তস্রোত। তাও দমল না ক্রোধ। আপন কার্যে অবিরুদ্ধ মূর্তিমানব। নিজেকে ক্ষতবিক্ষত করার হাজারটা পায়তারা করেও যন্ত্রণা উপলব্ধি হচ্ছে না অন্তরে। এ কেমন পাথর কঠিন চিত্ত তার। নিজেকে আঘাত করার প্রয়াসে সফল না হলেও ওর কাণ্ডে পরাস্ত হলো রুশরমণী। দরজা খুলে অকস্মাৎ বেরিয়ে এসে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল মেয়েটা, থামুন! থমকালো অস্তিত্ব। বিস্ময়ে হতবিহ্বল হয়ে তৎক্ষণাৎ ঘোরালো গ্রীবাদেশ। দেখলো ওর কাছেই অনেকটা সন্নিকটে দাঁড়িয়ে আছে মেয়েটা। পরনে তার হাঁটু সমান পাতলা ফ্রক। পিচরঙা ফিনফিনে কাপড়টা রুশকন্যার দুধে আলতা পেলব ত্বকের সঙ্গে একেবারে মিশে যেতে চাইছে যেন। অথচ পায়ের পাতা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অনাবৃত অংশে গম্ভীর ক্ষতর অস্তিত্ব সুস্পষ্ট। মুখোমুখি দাঁড়িয়ে নিজের রক্তরঞ্জিত হাতখানা বাড়িয়ে দিল মেয়েটার গলার ভাঁজে। খড়খড়ে পুরুষালী হাতটা আদুরে আস্ফালনে অতি সন্তর্পণে বিচরণ করলো সেথায়। অতঃপর তুলতুলে কোমল অথর চুড়ে খেলে গেল রক্তাক্ত বৃদ্ধাঙ্গুলের গভীর প্রলেপ। তীক্ষ্ণ আওয়াজে ধ্বনিত হলো, আমি ওকে ছাড়বো না ফ্লোরা, কিছুতেই ছাড়বো না।
ওর পাপাচারী ওর জন্য নরকের দুয়ার উন্মুক্ত করেছে, এবার শুধু নিক্ষিপ্ত হওয়ার পালা। এতক্ষণে দৃষ্টি তুলল রুষরমণী। টলমলে চাহনির মাঝে জমি আছে তার অগাধ অভিমান, আধারে নেই প্রগাঢ় বিষণ্ণতা। মেয়েটার আহত দৃষ্টিযুগল নয়নে আসতেই দুহাতে ওর স্নিগ্ধ কপলচূড়া আঁকলে ধরল তুষার। যুবকের রক্তে মাখামাখি হল রমণীর পেলব ত্বক। কিয়ৎক্ষণ বাদে অতি সন্তর্পণে ললাট নিয়ে ছোঁয়ালো রমণীর ছোট্ট ললাট দেশে। অতঃপর নদীর মতো শান্ত আওয়াজে উচ্চারিত করল ক্ষুদ্র এক বাক্যবহর। আম সরি, আম রিয়েলি সরি। তোমার সুরক্ষায় অপারক হওয়ার অগ্নিকুণ্ড সারা জীবন জ্বলন্ত অঙ্গার হয়ে পোড়াবে আমায়। কিন্তু বিশ্বাস করো, সেই বীভৎস দহন যতই বিধ্বংসী হোক না কেন, আমি তার সবটুকু যাতনা মাথা পেতে নিব নির্দ্বিধায়। নির্বিকার ফ্লোরা এতক্ষণে উপলব্ধি করল রাশভারী কঠিন আওয়াজটা কেমন ভঙ্গুর হয়ে এসেছে। মনে হচ্ছে বুকের কান্না গিলে গিলে অতি ব্যগ্রতায় শব্দগুলো উচ্চারণ করছে লোকটা। পরপরই নিজের রক্তমাখা অনাবৃত গলার ভাঁজে অনুভূত হলো টুপটুপ করে ঝরে পড়া দুফোঁটা তপ্ত জলের অস্তিত্ব। ওর আর বুঝতে বাকি রইল না এই জলের উৎস কোথায়। এই মানুষটার অশ্রুসিক্ত কৃষ্ণগহ্বরের পানে চোখ উঁচিয়ে তাকানোর সাহস হলো না মেয়েটার। কেবল ঠোঁট নাড়িয়ে নির্জীব রিনরিনে আওয়াজে জানালো, এখানে দম বন্ধ হয়ে আসছে তুষার। মানুষের উপস্থিতি একটু ভালো লাগছে না, অন্য কোথাও নিয়ে চলুন। ফ্লোরার বলতে বাকি, অতঃপর এক মুহূর্ত বিলম্ব করল না যুবক। তখনই দুহাত বাড়িয়ে রমণীর কবুতরি পেলব অস্তিত্বকে তুলে নিল শূন্যে। টকটকে বুকের তলা রক্তে ভিজে একসা, চারিপাশে ছিন্ন ভিন্ন মরদেহের উপস্থিতি। সেসব নৃশংসতা নির্বিঘ্নে উপেক্ষা করে এগিয়ে গেল লাউঞ্জের দিকে। মেন গেট ছাড়িয়ে এলিভেটরের অভিমুখে অগ্রসর হতে হতে আপন বক্ষবাজে লেপ্টে থাকা নাজুক প্রেয়সীর পানে চাইল এক পল। পরমুহূর্তেই কানের এয়ারপোর্ট সচল করে গমগমে আওয়াজে ছুড়ল কঠিন আদেশ, আমার কান্ট্রি সাইডের ভিলাটা যাতে রেডি থাকে। আগামী 2 দিন সেখানেই অতিবাহিত করব আমি। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 41, 1 এবং 2। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।